বেঁচে থাকবে ওই দাসগুপ্ত পরিবারের সবাই বেঁচে থাকবে, তবে পৃথিবীতে নয় ওই সপ্ত নরকে। আর ওদের আমি সেই পথে টেনে নিয়ে যাব, ওদের রাজ্য আর রাজধানীর উপর বসে আমি সম্রাট নীলর মতো বীণা বাজাবো আর তৃপ্তির হাসি হাসবো। আপনি হাসছেন বাবু? না, হাসবো কেন? আজ তো শুধু আমার হাসির দিন রে কালো। আমার জীবনে যে কান্নার দিন নেমে আসছে বাবু। হোয়াট ডু ইউ মিন? আমার একমাত্র ছেলে আজ 7 দিন জ্বরে ভুগছে। তা এত ভেঙে পড়ার কি আছে? ডাক্তার দেখাও, সেরে যাবে। ছাড়বে না। 7 দিন ডাক্তার দেখিয়েও আমি একটুও জ্বর তার কমাতে পারিনি। হয়তো সেই পাবে ভগবান আমায় এই শাস্তি দিচ্ছে। হ্যাঁ বাবু, বিনা দোষে আপনাদের কথা মতো অনেক নিরীহ মানুষের মাথায় আমি লাঠি মেরেছি। হয়তো সেই পাবে ভগবান আমায় এই শাস্তি দিচ্ছে। না কালু না, ও তোর মনের ভুল। তাই যতদিন পারবি দুয়াতে টাকা কামাবি আর মনের সুখে ফুর্তি করে যাবি, কেমন? না বাবু, আর যেদিন আমি এই প্রদীপ বাবুর মাথায় লাঠি মেরেছিলাম সেদিন থেকেই আমার একমাত্র ছেলে। ওরে কালু, এই পৃথিবীতে পাপ পূর্ণ বলে কিছু হয় না, ও সব সস্তা সেন্টিমেন্ট মাত্র। তাই যতদিন বাঁচবি দুয়াতে টাকা কামাবি। আরে নে টাকা নে, এই টাকা ছেলে চিকিৎসার জন্য বাড়িতে দিয়ে হোটেল রেনবোতে চলে আসবে। আর সেখানকার সুবিধাস মাল পেটে পড়লে বুঝবে এই পৃথিবীটা শুধু হাসি গান আর আনন্দে পরিপূর্ণ। বারে ভদ্রলোক, আমার ছেলের জীবনের চেয়ে এদের কাছে মূর্তিটাই বড়। আর এদের কথাতেই আমি নিরীহ মানুষের মাথায় লাঠি মারি। না না, আর নয়, এবার এই মুখোশধারী ভদ্রলোকের চিনে নেবার সময় এসেছে। ভাই সব, হ্যাঁ হ্যাঁ, তোমাদের কি বলছি, তোমরাও যেন কেউ আমার মতো এমনি ভুলের ফাঁদে পা দিও না। তোমরাও ছেড়ে দাও আমার মতো পাপটা আর ছুঁড়ে ফেলে দাও এই পাপের টাকা। না 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 না, প্রদীপের মতো একটা ছেলে কখনো মিথ্যে কথা বলতে পারে না। হয়তো হয়তো কোনো কাজে আজকে আটকে পড়েছো, কিন্তু তাই যদি হয় আমি এখানে 1 ঘন্টা ধরে ওয়েট করছি, এখনো পর্যন্ত কি তার কোনো কাজ সারা হয়নি? নাকি নাকি সত্যি ও আমার উপরে রাগ করে আছে এখনো পর্যন্ত? না শিখা দেবী, কারোর উপর রাগ করা যে আমাদের সাজে না। তাছাড়া রাগ, অনুরাগ, মান, অভিমান এসব তো আমাদের জন্য নয়। তাই যদি হয় তাহলে এত লেট কেন হলো তোমার? ওই বস্তির একটা ছেলে কুয়োর জলে পড়ে গিয়েছিল, আর তাকে তুলতে গিয়েই প্রদীপ, আসল কি কথা জানেন শিখা দেবী? বেকার বাউন্ডুলে ছেলে আমরা, কাজ তো কিছুই নেই, তাই অকাজ করে সময়টুকু ব্যয় করতে হয়। এ কি কি দেখছেন এমন করে? তোমাকে আজ কি আপনি ঠিক করে এসেছেন? হ্যাঁ হ্যাঁ প্রদীপ, আজ আমি ঠিক করে এসেছি। প্রদীপ, তোমার কাজ, তোমার নাম যে আমাকে পাগল করে দিয়েছে। আমি তোমার নেশায় মাতাল প্রদীপ, মাতাল। আপনি কি আমাকে উপহাস করছেন? না প্রদীপ না, আমি গরিব বেকার বলে আমি কি আপনার খেলার সামগ্রী? না না, তুমি বিশ্বাস করো প্রদীপ, তা নয়। বিশ্বাস করেছিলাম, আর বিশ্বাস করেছিলাম বলে আপনার কথা রাখতে এখানে ছুটে এসেছিলাম, কিন্তু এখন দেখছি আমি খুব ভুলই করেছি। কারণ আপনি বিশ্বাসের অযোগ্য। বিশ্বাসের অযোগ্য? প্রদীপ, প্রদীপ, তোমার যোগ্য করে দেওয়ার জন্য তুমি আমাকে যা
বিরুদ্ধ। চলি, নমস্কার। দাঁড়াও, কি বললি? আমি অভিনেত্রী? আমি তোমার সাথে অভিনয় করছি প্রদীপ? না হলে কদিন আগেই মাপনি দানবী ছিলাম, তোমার জীবন কাঠির ছোঁয়ায় আমি আজ মানবী হলাম। প্রদীপ, তোমার শ্রেষ্ঠ মানবীকে তুমি তাড়িয়ে দেবে? একবারও আমার দিকে ফিরে তাকাবে না প্রদীপ? শিখা দেবী আপনি? আপনি নয়, বলো বলো তুমি। তুমি? হ্যাঁ, আর শিখা দেবী নয়, বলো শিখা, শুধু তোমার শিখা। এই জ্বলন্ত বিদগ্ধ সমাজের বুকে জ্বলন্ত প্রদীপের শিখা। হয় না, এ হতে পারে না। কেন কেন হয় না প্রদীপ, কেন হয় না? তুমি কি পারো না আমার সব অতীতকে মুছে ফেলে দিতে, আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে আমাকে তোমার যোগ্য করে তুলতে পারো না? বলো, তুমি পারো না? কতদিন তোমার এই মোহ থাকবে শিখা? প্রদীপ, আমার এই পবিত্র ভালোবাসা যদি তোমার মোহ বলেই মনে হয়, তাহলে সেদিনের কথাগুলো আজ সত্যে পরিণত হোক। কথা তুমি সেদিন বলেছিলে না প্রদীপ, যে তুমি আমার স্মৃতি রক্তে ভাসিয়ে দেবে। আজ একবার ভাসিয়ে দাও না গো। আমার স্বপ্ন সত্যি হোক, আর তোমার পবিত্র ভালোবাসা আজ কথার মধ্যে নতুন কথায় মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। দাও না গো, দাও না। আমি তোমায় কথা দিলাম শিখা, যদি এ জীবনে কখনো সেই সুন্দর শুভ দিনের সূচনা করতে পারি, তাহলে তোমার এই শূন্য স্মৃতি রক্তে নয়, পবিত্র সিঁদুর দিয়ে রাঙিয়ে তোমায় চির আপন করে নেব। আর তোমার এই সুন্দর অধর যুগলে এঁকে দেব ভালোবাসার পবিত্র চুম্বন। হ্যাঁ প্রদীপ, হ্যাঁ। আর সেদিন আমিও তোমার কানে কানে বলবো, কি বলবে? ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার ধন্য। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার পাবলিকের মার কেওড়া তোলা পার হবারে আমার তো গুরু আর ফুল প্যান্টে মুক্তি পাচ্ছে মহাগুরু। এই মন্ডপে ওই তো দাদা আসছে। দাদা দাদা চুপ চুপ জিও, চুপ চুপ জিও। তোর পাগলামো বন্ধ করে কাজের কথা বল। তাহলে এতক্ষণে শুটিং বুঝি আমার পাগলামোতে পরিণত হলো? তাছাড়া আর কি, তোর এই মিথ্যাচার দেখে অডিয়েন্সরা মুচকে হাসছে। তাই পাবলিকের মার খেয়ে ওই কেওড়া তোলা পার হবার আগেই আমি আমার সত্যি কথাটা বলে ফেলি। মাননীয় অডিয়েন্স, আমি নামে মিঠুন, কাজের সিনেমার হিরো নই, ওই ফুটপাত থেকে কুড়িয়ে আনা চাকর মাত্র। তবু আমি যে মিঠুনের কথা বলছি তাকে আজকে নয় কাল সকালে দেখাবো সকলের সামনে, জ্যান্ত নয় ছবিতে। আচ্ছা মিঠুন, তোর এই বাংলামোটা কবে শেষ হবে বলতে পারিস? সারা জীবনও শেষ হবার লক্ষণ তো দেখতে পাচ্ছি না। কিন্তু কেন? কারণ আমাদের পূর্বপুরুষ
একসময় বাঁদর ছিল, আর এখন দাঁত বেজে মাথা আঁচড়ে চোখে মুখে লিপস্টিক ঘষে মেয়েকে সভ্য হবার চেষ্টা করছে। এদের প্রত্যেকের স্বভাব বাঁদরের চেয়েও খারাপ। কিন্তু এই সমাজে যা কেউ বলে না, তুই একরত্তি ছেলে হয়ে তাই বলতে পারছিস। পাবলিকের মার্কে কি তোর ভয় নেই? পাগল না মাথা খারাপ? আর ওই পাবলিককে খোঁচা মারলে যদি এই দেশের রাজনীতিদারদের চেতনা ফিরতো, তাহলে এই দেশের জনগণ সারে জাহাজ আচ্ছা জনগণকে চোরের বাচ্চা সাজিয়ে রাখতে পারতো না। তবে বেশি দিন তা পারবে না রে মিঠুন, কারণ এই একবিংশ শতাব্দীর মানুষ লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে মনে হচ্ছে যেন আরো তাদের দুটো পা বজিয়েছে। তার মানে কি বলতে চাস তুই? আরে মানেটা আমি বলবার কে? এই সমাজে শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিরা শুনবে কেন? আমি তো নামে মিঠুন, কাজে সিনেমার হিরো নই, ওই ফুটপাত থেকে কুড়িয়ে আনার চাকর মাত্র। তাহলে কে বলছে? বলছে আজকে রিঙ্গবঙ্গ ওই শিক্ষিত সমাজের জীবন। তোর মাথা আর মুন্ড নিরক্ষরতা দূরীকরণ করে আমাদের দেশে গোড়াই গেল। দাদা, এই দেশের ছেলেরা লেখাপড়া শিখে শুধু চাকরির আশায়, যাতে তারা বৃত্ত বাবা মাকে ফেলে দিতে পারে অজানা ঠিকানায়, আর আত্মীয় পরিজনদের দায় অস্বীকার করে অন্যত্র গড়ে তুলতে পারে হাম দো হামারা দো নীতির এক সত্য সংসার। কেউ বা লেখাপড়া শিখে পরপর বাড়ানোর লোভে। আর এই দেশের মেয়েরা যে এত লেখাপড়া শিখছে, তাদের ৯০ জনের চেষ্টা বিয়ের পিড়িতে বসা শিক্ষার জাদুকাঠি দিয়ে চেতনার বন্ধ ধারে কেউ ধাক্কা মারে না দাদা, কেউ ধাক্কা মারে না। শুধু আমি নই রে, আমার মতো শিক্ষিত সমাজের মানুষ গালে হাত দিয়ে ভাবছে তোর মতো ছেলের মুখে একই ভাষা। এই ভাষা আমার নয় দাদা, আমার মুখ দিয়ে বলাচ্ছে অন্য একজন। কে তিনি? কি তার পরিচয়? তিনি হলেন আমারই মতন একজন ফুটপাতবাসী। তিনি হলেন একজন নাট্যকার। নামটা বলা নিষেধ আছে, এবার কাজের কথা বলো। হ্যাঁ বল, কারখানার সমস্ত খোঁজ খবর নিয়েছিস? নিয়েছি। বাবার অধঃপতন আর কারখানা দুর্নীতির জন্য দায়ী ওই আলাদ মেজেন্দার। তাহলে ওই শয়তান ম্যানেজারটা আমার বংশিকাকে অপমান করে ক্ষান্ত হয়নি? ওর শয়তানি থাবা অনেক দূরই বাড়িয়েছে। এরপর চলতে থাকলে আপনার ব্যবসায় যেটুকু ভালো আছে সেটাকেও নরকে পরিণত করবে। কোথায় নরক কোথায় সরক বলতা বহুদূর, মানুষের বাণী স্বর্গ নরক মানুষের সরাসুর। বাবা আপনি কে তোমরা? তোমরাও কি আমার গুরুদেবের কাছে? ওসব কথা পরে শুনবো বাবা, তার আগে আমার কয়েকটা কথা। প্রাণ উজাড় করে বলো, কারণ তোমাদের বলা আর আমার শোনা এটা সংবাদের অধিকার নেই বাবা। আপনি কি জানেন আমাদের কারখানার ম্যানেজার অলোক মজুমদার ভালো ছেলে, বড় ভালো ছেলে। ও যদি আমার গুরুদেবের কাছে দীক্ষাটা নিয়ে আমার ম্যানেজারের কাছে মদত করে, তাহলে ব্যবসা লাটে উঠতে বেশি সময় লাগবে না বাবা, কারণ ওটা একটা মাতাল কুকুরে ড্রিঙ্ক করে। করুক না রে বাবা, করুক না। সমরস পান করা দোষের কিছু নেই রে বাবা। আমার গুরুদেব বলেছে শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের ম্যানেজার হয়ে অতিতা পল্লীতে নারী বাবা না, ও সমাজ সেবা করে। সমাজে উপেক্ষিত অবহেলিত সুন্দরী নারীদের কাছে সেই রাত কাটায়। তাছাড়া আমার গুরুদেব বলেছে পতিতা পল্লী মাটি ছাড়া আমাদের মায়ের পুজো হয় না। সেখানে গেলে দোষের কিছু নেই রে বাবা, শুধু চরিত্রটা ঠিক থাকলে। কিন্তু বাবা ওই রকম একটা মাতাল চরিত্রহীন আমাদের ব্যবসায়ের পরিচালক হলে আমাদের ব্যবসা শুনাম যে অচিরেই ধূলিসাৎ করে দেবে। ও অত ধূলিসাৎ হবে না, ও অত বড় লোকের একটা ছেলে, সামনে এত বড় সংস্থার ম্যানেজার। ও যদি ও পাড়ায় মদ খেয়ে মেয়ে ফুর্তি করে, তাদের দোষের কিছু নেই রে বাবা। আমার গুরুদেব বলেছে চরিত্রটা ঠিক থাকলেই হলো। এবার চরিত্র বলে কিছু থাকে বাবু? থাকে রে থাকে। আমার গুরুদেব দয়াল বাবু শ্যামচন্দ্র গোস্বামী বলেছেন পুরুষের চরিত্র হলো নৈবেদ্যের বোধ। থাক ওসব তুই বুঝবি না, কারণ কুকুর যেমন ঘিয়ের মর্ম বুঝে না, তেমনি এই ফুটপাতবাসী ছোট লোক ধনী আভিজাত্যের গর্ব বুঝবি না রে। যা তুই নিজের গাড়ি চলে যা। যাচ্ছি বাবু যাচ্ছি, তবে কোথাও সত্য নয় যে
ওই ফুটপাতবাসী গরিবরাও মানুষ। শিক্ষা দীক্ষার উজ্জ্বল প্রতিভা ধনীর সাত মৌলা অট্টালিকাতেই থাকে না। সেজন্য ঈশ্বরচন্দ্র হয়েছিলেন বিদ্যাসাগর, আব্রাহাম লিঙ্কন হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, উইলিয়াম শেক্সপিয়ার হয়েছিলেন বিশ্ববন্দিত নাট্যকার, আর নেলসন ম্যান্ডেলা হয়েছিলেন বিশ্ববন্দিত জননায়ক। এই দেবী সরস্বতীর পুস্তক থেকে তুই কোথা থেকে অন্যায় করলি? সেখান থেকে হোক না কেন বাবা, ওকে আঘাত দিয়ে কথা বলাটা আপনার উচিত হয়নি। তোর কষ্ট নয়, আমি তোর কষ্টটা বুঝি, কিন্তু তুই ছেলে হয়ে বুড়ো বাবার কষ্টটা বোঝার চেষ্টা করলি না। আপনার কষ্ট? আমার কষ্ট, আমার একমাত্র মেয়ে আজকে বদনামে এসব ছেলে হতে করে আছি। গোপন করার মতো কোনো অন্যায় কাজ আমার বোন করেনি বাবা। তাছাড়া ওর চলার পথটাও অমসৃণ নয়। সেই প্যান্টে শাড়ি পরছে, পাটি বন্ধ করে দিয়েছে, কলেজ পাখি দিয়ে একটা রাস্তার কুকুরের সঙ্গে ঘুরে বেড়েছে। এরপরে তুই বলতে চাস সে ভারতের শাশ্বত নারীর কাজ করছে, যা তার অনেক আগেই করা উচিত ছিল। কিন্তু এখন থেকে সে আমার ছত্রছায়া হয়ে উঠবে সীতা সাবিত্রী। কৈবন্তীর আদর্শের প্রতি আপনার মেয়েকে আবেদন করবো বলে করে আমি তাকে সীতাকে রানী কাজল হতে দেবো না বাবা। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। সুন্দর গোস্বামী বলেছি, এই অবুধ কি করে বোঝায় যে আমি নিত্যর সঙ্গে পাপ অধর্ম আর শয়তানি ভয় করে আজ আমি শূন্য থেকে পূর্ণ সম্রাট নরকের থেকে আমি হাসতে হাসতে কোন করতে পারি, তাই তাই আমার মেয়ের চলার পথের বিকাশ করা লাগে। আমি তাকে আমরা দেবো আপনি শুধু একটি বার আদেশ করুন। তুমি চাকরিটা ছাড়া হলো কি বলছেন স্যার? কি বলছি? কারণ যার একটা এত বড় মহৎ কাজ করার জন্য যার আদেশের প্রয়োজন হয়, তার তো আমার এখানে চাকরি করার কোনো যোগ্যতাই নেই। আর সেই যোগ্যতার প্রমাণ দিয়ে আমি বুঝিয়ে দেবো যে আপনার মতো মালিকের ম্যানেজার আমি ছাড়া এই ভারতে আর একটিও নেই স্যার। সন্তান তুমি পেয়েছো, আপনার আদেশ পেয়েছি, আর ছেলেটা সন্ধান পাবো না। তা কি কখনো হয় স্যার? সে যদি মঙ্গল গ্রহের বাসিন্দা হয়ে থাকে তাকে আমি খুঁজে বের করব। বড় 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 ছেলেটা কোথায় কোথায় তাকে কি করে, কি নাম তার? সিংহের কাটা থেকে সিংহ শাবককে করে ছেলেটি আমাদের স্টিল প্ল্যান্টের একজন সাধারণ শ্রমিক। তাহলে সেই পাউন্ডটাকে তুমি চাল ধরিয়ে দাও আলো। তাহলে কালুকে দিয়ে আজ রাতে ওকে বাবা না কথা বলতে নেই, বোকার কথা না। কত লোকের ছেলে আমাদের পেটেতে আমাদের ফ্যাক্টরিতে লেবারের কাজ করে তাকে তাকে খুন করতে তোমার পেটেকে মারবে না, হোক মারো। বলেছি জীব হত্যা কি মহাপাপ, কিন্তু ওরা জীব নয় স্যার, ওরা একটা জীবন্ত শয়তান। আপনার মেয়েকে পুষলে নিয়ে আপনার সমস্ত সম্পত্তি গ্রাস করার চেষ্টা করছে। আরে হলো তো সে একটা জীব রে বাবা। স্বামীজি বলেছে জীবে প্রেম করে যেই জন সেই জন স্বামীজি কথা মতন চলো কেমন? কিন্তু কিভাবে স্যার? সেটাও তোমাকে বলে দিতে হবে। ভালোবেসি আদর করে কাজ
আছি দেখি। তারপর আমার ব্যক্তির ও জ্বলন্ত ফার্মের মধ্যে ওর মান আমার দেখো যা করবি মন দিয়ে করবি, ভালোবেসে করবি। কেমন আমি কি করেছি? জীবিতে করে দিই সেবেছে ঈশ্বর। সীমান্ত শয়তান যুধিষ্ঠির দাশগুপ্ত, তুমি তোমার অন্নদাতাকে খুন করে যে লোভ আর সাম্রাজ্যের উপর তুমি বসে আছো, সেখান থেকে তোমার আমি টেনে ছুড়ে ফেলে দেবো ও আমার স্তূপে। আর তোমার রাজ্য আর রাজকন্যা শিখাকে আমার চাই। পথের কটা পদে পথে আমি ওই ফার্নিসের গণন্ত লোর সঙ্গে সত্যি দোড়া, তোমাকে কাছে না পেলে লাইফটাকে এইভাবে এনজয় করতে কোনোদিনই পারতাম না। ডার্লিং কথা তুই মাঝে মাঝে ভুলে যাও কেন ডার্লিং? ভুলে যাই তোমার কথা? তুমি আমাকে হাসালে ডোনা। তোমাকে ভুলে যাওয়া মানে তো এই পৃথিবীটাকে ভুলে যাওয়া ডার্লিং। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি কাছে থাকলে মনে হয় এই পৃথিবীটাই আমার পায়ের তলায় আছে। চলো না মিস্টার চৌধুরীর পার্টিতে গিয়ে আমরা একটু মিলেমিশে একাকার হয়ে যাই। চলো না প্লিজ। না, আমি কোনো পার্টিতে যেতে রাজি নই। কেন? পার্টিতে গেলে আমি যেন তোমায় হারিয়ে ফেলি। তুমি আর পাঁচজনের সঙ্গে এমন ভাবে মিশে যাও যে আমি তোমায় কাছেই পাই না। ওহো সুদীপ, এত জেলাস হয়েও না। দেখো 10 জনের সঙ্গে মিলেমিশে তাদের উষ্ণতা নিজের শরীরে নিয়ে একাকার হয়ে যাওয়া, এতে যে কত সুখ কত শান্তি, হ্যাঁ এই তোমাকে বলে বোঝাতে পারবো না ডার্লিং। তাই বলে তুমি আমার স্ত্রী হয়ে নিজেকে সকলের কাছে মিলিয়ে দেবে? ওহো সুদীপ, এই যৌবনে মৌবনে যদি 5টা ভ্রমণ উড়ে এসে না বসে মধু না খায় তাহলে যৌবনটা যে বিফলে যাবে ডার্লিং। না না ডোনা, আমি তোমায় এইভাবে চাই না। তুমি আমার, শুধু আমারই থাকবে। ওহো সুদীপ, তুই বড্ড শিখলে। সুদীপ একে বিলিয়ে দাও বলে না, একে বলে এনজয় এনজয় এনজয়। তুমি তাদের নিয়ে এনজয় করো, আমি অফিসে যাচ্ছি ডোনা। ওহো শোনো, তোমাকে আর ভালো ছেলের মতো অফিস যেতে হবে না। আমি ড্যাডিকে ফোন করে বলে দেব যে আজ তুমি অফিসে যাবে না। না না, আমার অফিসে যেতেই হবে। আজ একটা বড়ই কি কাজ আছে। কাজ? আজ তোমার কি কাজ জানো? আজ তোমার কাজ হচ্ছে হোটেল রেনবো গিয়ে আমার চোখে চোখ রেখে আমার ঠোঁটে ঠোঁট রেখে আমাকে আদর করা। যারা সচুম লুমে যারা সচুম লুমে
সিনেমা চলছে, সিনেমা একেবারে জমজমাট রঙের দৃশ্য। তুই তুই এখানে কেন? একজন আদর্শবান শিক্ষক মশাইয়ের বাড়িতে এত সুন্দর একটা দৃশ্য দেখার লোভ সামলাতে পারলাম না, তাই তো চুপি চুপি এসে আমার ডায়েরিতে এটা লিপিবদ্ধ করে নিলাম। আমি জানতে চাই তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি কিনা। যাও বাবা, প্রবেশ করতে না করতেই প্রস্থান। বলছিলাম কি মায়ের সাথে একবার দেখা হবে না, কারণ এটা ভদ্রলোকের বাড়ি। এখানে সমাধান পাবে সভ্য শিক্ষিত ভদ্রলোক, কোনো অসভ্য জানোয়ার নয়। আশা করি ভবিষ্যতে কথাগুলো মনে করে চলবি, নইলে তোর কপালে অশেষ দুঃখ আছে। এসো ডোনা। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? যাক, বড়দার কোনো শিরোধার্য করে আপাতত প্রস্থান করি। চলি বৌদি। দাঁড়াও ঠাকুরপো, সুদীপ তোমাকে অপমান করলেও আমি কিন্তু তোমাকে যেতে দিতে পারবো না। তার মানে মানে আমি তোমাকে খুব ভালোবাসি। বিশ্বাস করে প্রথম দিন দেখেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। জানো ঠাকুরপো, আমি চোখ বুঝলেই স্বপ্ন দেখি তুমি আমাকে জড়িয়ে ধরে আদর করছো। ঠিক এমনি করে আদর করছো। এমন কথা দ্বিতীয়বার উচ্চারণ করো না বৌদি। তোমার কথা শুনে সকল মায়েরা যে তাদের কানে আঙুল দেবে, ওই সন্তান তার সরকার তবি করিয়সী জননীকে মা বলে ডাকতে ভুলে যাবে। ঠাকুরপো, বৌদি, বৌদির এক অন্য পরিচয় হলো মা। আর একজন মা হয়ে তুমি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখালে, আগামী দিনে তোমার গর্ভজাত সন্তানও যদি তোমাকে মা বলে ডাকতে ঘৃণা করে, ওই বৃদ্ধ বয়সে যদি তোমার মুখে তুমি অন্ন তুলে না দেয়, তাহলে সেই অপরাধের বিচারের ভার আমি উপস্থিত জনগণের হাতেই তুলে দিয়ে গেলাম বৌদি। এই উপস্থিত জনগণের হাতেই তুলে দিয়ে গেলাম। আরে যাও যাও, সত্যিপনা দেখাচ্ছে, সত্যিপনা। আরে তোমার মতো কত খুদে লেখক আমার এই যৌবনের মধুকে বুধ হয়ে একবারে বাড়ির রাস্তায় ভুলে যায়। আর তুমি তো বাচ্চা ছেলে, তোমাকে বশ করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। যাক এসব কথা। প্রদীপ, প্রদীপ, আয় প্রদীপ। কি হলো মেজো বৌদি, এত ডাকাডাকি করছো কেন? না ডাকলে তোমার তো দেখা পাওয়াই যাবে না, কারণ তুমি তো ডুমুরের ফুল হয়ে গেছো। তারপরে আবার চাকরি পেয়েছো। উপহাস করছো বৌদি, লেবারের চাকরি তো মানুষই করে, গরু ছাগলে নয়। যাক যাক, এখন বলো তোমার কাজটা কি? কেন কাজ না থাকলে তোমাকে বুঝে আমি ডাকতে পারি না? তা কেন বৌদি, নিশ্চয়ই পারবে, কারণ বৌদি আর মায়ের মধ্যে তো কোনো তফাৎ নেই। তাই তাই তো আমি তোমাদের মধ্যে মাতৃসত্তা খুঁজে বেড়াই। উফ, দিল দিল সব প্ল্যানটা ভেস্তে দিল। যত সব। প্রদীপ, আচ্ছা বৌদি, তোমার এই বেমানান পোশাক ছেড়ে তুমি কি শাড়ি পরতে পারো না? শাড়ি শাড়ি পরলে যে খুব বুড়ি বুড়ি দেখায়। আচ্ছা প্রদীপ, আমি শাড়ি পরলে তোমার কি লাভ বলো তো? লাভ? বৌদি, তোমার সেই লক্ষ্মী প্রতিমা মূর্তির পদতলে বসে এ প্রদীপ সত্যিকারের মাটির প্রদীপ হয়ে জ্বলবে। পারবে না বৌদি, পারবে না সেই রূপ ধারণ করতে। না, ওইসব অভিনয় টভিনয় আমি করতে পারবো না। অভিনয় কেন করবে বৌদি? নারী জীবনের সার্থকতা তো মাতৃরূপে। তুমি তুমি আমার সেই জগৎ জননী মা হবে। কেন? তোমার তো বাড়িতে মা আছে, তাহলে মা ডাকার প্রতি তোমার এত লোভ কেন? নাকি অন্য কোনো মতলব আছে? স্টিল প্ল্যান্টের যে চাকরি আমি করি, তাতে যে কোনোদিন হারিয়ে যেতে পারি। তাই তাই আমি চাই আমার এক মায়ের কোলে আরেক মায়ের শান্তির আশ্রয়। কি বলছো তুমি প্রদীপ? আমার কল্পনার কল্পতরু স্বপ্নের কথা বলছি বৌদি। স্বপ্নে আমি দেখেছি তুমি হয়েছো সর্বংসহা ধরিত্রী, আর তোমার এই শীতল কোল হয়েছে এই সমাজ সংসারে উপেক্ষিত আমার বাবা মায়ের শেষ ঠিকানা। না না, আমি না 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 না, আমি তা পারবো না, পারবো না, কিছুতেই পারবো না। পারবে না কোনো বৌদি? শুনেছি মেয়েরা মায়ের গুণ নিয়ে এই পৃথিবীতে জন্মায়। তাহলে তাহলে তুমিও তো তার ব্যতিক্রম নও। আমি মনে করে দেখো তোমার সেই জন্মদাত্রী মায়ের কথা।
তিনি যেমন তোমাদের ভাই বোনকে তার মাতৃস্নেহের আঁচলে লুকিয়ে রেখে আজ তাদের সঠিক ঠিকানা প্রদান করেছেন, ঠিক তেমনি ভাবে এই ঝড় ঝঞ্ঝার হাত থেকে আমার বৃদ্ধ বাবাকে রক্ষা করতে পারবে না তুমি? আমি পারবো না। কি করে পারবো? হিন্দি গানের সঙ্গে সঙ্গে ওই ওই নাচ গান ড্রিঙ্ক করা যে আমার জীবনের মূল মন্ত্র, এসব ছেড়ে আমি ওসব করতে পারবো না, পারবো না, পারবো না। জীবনের 25টা বছর তো এমনি ভাবে এনজয় করলে বৌদি, এবার বাকি জীবনটা মাতৃরূপে এনজয় করে দেখো, আনন্দ আনন্দ পাও কিনা। ঠাকুরপো, আমি বৌদি, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বৌদি, যদি পারো। না না না, আমি পারবো না, পারবো না, পারবো না। আমি যে আজ দেবী থেকে দানবী হয়েছি। দানবীরা কখনো এসব করতে পারে? পারে না, পারে না, পারে না। আমি যে আমার মায়ের শিক্ষা ভুলে আমি দানবী হয়েছি, তাই আমার প্রথম কথা হলো এনজয়, আর আমার শেষ কথা হলো এনজয়। ঠন্ডে ঠন্ডে পवन चलता है ये बदन, जी जाता है बता दूं तुझको मेरी सनम, हुआ कभी निकल नहीं मेरी जान, बदल गई अभी बल्कि हवा सताते আমার কল্পনার কল্পতরু আমাকে বীজ ফল দান করলো, তাহলে তাহলে এই বীজ বৃক্ষের কাছে আমি মক্ষ ফলের আশা করি কি করে? হে ঈশ্বর, এবার তুমি বলে দাও এরপর কি হবে আমার বাবা মায়ের শেষ ঠিকানা। তোমার মতো সুসন্তানের দেওয়া গাছতলায় হবে এ যুগের হতভাগ্য বাবা মায়ের শেষ ঠিকানা। বাবা, কিন্তু তুই কি করছিস রে বাবা? এমএ পাস করে সামান্য একটা শ্রমিকের চাকরি। আপনার কাছেই তো শিখেছি বাবা, কোনো কাজ তো ছোট নয়। তাই তুই আমার সন্তান হয়ে আপনি তো বলেছেন বাবা, ওই উপরে উঠতে গেলে প্রথমে নিচের সিঁড়িটাকেই কাজে লাগাতে হয়। আমারই শিক্ষার জালে আমাকে বন্দি করে তুই নিজে কোথায় হারিয়ে যাচ্ছিস রে বাবা? না বাবা না, আপনার শিক্ষার আলোকে আলোকিত এই প্রদীপ কখনো নিভে যাবে না বাবা, নিভে যেতে পারে না। তাই বুঝি তুই সিলভারকে চাকরি নিয়েছিস? ওরে হতভাগা, বাবা মাকে কাঁদাবার যদি এত ইচ্ছা ছিল তাহলে মা গো, এই সংসার কারাগারে বন্দি মানুষের দায়িত্ব যে অনেক, তার কোনো দায়িত্ব আমি পালন করতে পারিনি। তাই এবার শেষ চেষ্টা করে দেখি বিন্দু দিয়ে সিন্দুর কোনো উপকার করতে পারি কিনা। তাই বলে এভাবে নিজেকে শেষ করে? না বাবা না, আপনার শিক্ষার আলোকে আলোকিত এই প্রদীপ আমাদের কত জ্বলে, আগেও জ্বলেছে, এখনো জ্বলছে, আর ভবিষ্যতেও জ্বলবে। এই জটিল সমাজে কুটিল মানুষের স্বার্থ, হিংসার ফুৎকারে সে কখনো নিভে যাবে না বাবা, নিভে যেতে পারে না। প্রদীপ, প্রদীপ, প্রদীপ। চুপ করো করুণা, তুমি চুপ করো। তুমি তো রক্ত গর্ভা, দধিচি রক্ত থেকে আদর্শ নিয়ে যে সন্তান তোমার কোলে এসেছে, চোখের জল ফেলে তার চলার পথকে তুমি কুশল করে দিও না। কিন্তু কি করে চুপ করে থাকবো গো? ও যে আমার সত্যের প্রদীপ। নিজের জীবন বাজি রেখে আমাদের উদ্ধার কাজে সে গতি হয়েছে। ওই ঈশ্বরের কাছে কামনা করো তার স্বপ্ন যেন সার্থক হয়। আচ্ছা, আপনাদের স্বপ্ন সার্থক হতে আর কি কি বাকি আছে বলেন তো? আরে দুটো ধর্মের সারে তো চাকরি পেয়েছে, তাহলে এর পরেও আপনারা আর কি চান? কি চান আপনারা? বৌমা, তুমি কি বলছো একটু স্পষ্ট করে বলো না বৌমা। কি বলছি না বোঝার মতো করছি, খুকি তো আপনি নন মা। বলছি দুজনে মিলে আপনারা বড় ছেলের উপরে খাড়ে বসে বসে
আমরা কোথায় যাব? তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। শুনুন, আমাদের তো ভূত ভবিষ্যৎ বলে একটা কথা আছে নাকি? আর তাছাড়া আপনার দুই ছেলে তাদের আখের গোছাবে, ভূত ভবিষ্যৎ তৈরি করবে, আর একজন সারা জীবন ধরে আপনাদেরই বেগার থাকবে, তা কি করে হবে বলুন? তুমি কি বলেছো বৌমা? তুমি বলে দাও এখন আমাদের কি করা উচিত। আরে বাবা, এর মধ্যে আবার আমাকে জড়াতে চাইছেন কেন? শুনুন, আজ আপনারা আপনাদের বড় ছেলেকে পৃথক করে দেবেন। না বৌমা, না, অমন করে তুমি করো না বৌমা। আমাদের সাজানো সংসার। উত্থানে যায় এটা আমার কি? শুনুন, আজ যদি আপনারা আপনাদের বড় ছেলেকে পৃথক করে না দেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের তিন ছেলেরই মরা মুখ দেখবে। আর চোখের জলে এই মুক্তির আগে আপনারা কিছুতেই ভোলাতে পারবেন না। শুনুন, আর একটা কথা পরিষ্কার করে কান খুলে শুনে রাখুন, আমার এই কথাগুলো শোনার পর তারপরে যদি আপনারা আপনাদের বড় ছেলের রোজগার খান, তাহলে মনে করবেন সেটা আপনাদের ছোট ছেলে প্রদীপের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে না। তুমি আমার মৃত্যু দিলে না কেন? দেখো, আমি যে আর সহ্য করতে পারছি না গো, আর পারছি না। বড় না এ কথা বললে তো চলবে না। আমরা যে সংসার রাখতে ইচ্ছাটা, তাই সংসারের সমস্ত দায় দায়িত্ব তো আমাদের উপরই পড়বে। কিন্তু আমি যে আর সহ্য করতে পারছি না। এই যে মা, আমাকে ভাত দিবে, চলো। কি হলো, কথা বলছো না কেন? চলো না, মানে আজ আমার শরীরটা ভালো নেই বাবা, বরং বৌমাকে। ঠিক আছে বলছি, তুমি এই ফলগুলো তুলে রেখো। না বাবা, তুই বরং বৌমাকে ওগুলো দে, ওগুলো তাকেই তুলে রাখছি। মা, এতদিন তো তুমি সমস্ত জিনিস গুছিয়ে তুলে রেখেছো, সকলকে সমান ভাগে ভাগ করে খেতে দিয়েছো, তাহলে আজ হঠাৎ? পৃথিবীতে চিরদিন কারো তো সমান যায় না রে বাবা। তা জানি, কিন্তু আজ হঠাৎ তোর সুনামে তাণ্ডব বয়ে গেল, যে সংসারে চিরাচরিত্র নিয়মগুলো বদলে গেল। কথাটা ওভাবে নিচ্ছিস কেন রে জয়? আর তাছাড়া তুই তো দেখছিস তোর মায়ের বয়স হয়েছে, তাই সব কিছু খেয়াল রাখা তার পক্ষে সম্ভব হয় না। আর তাছাড়া থামলে কেন, বলে যাও। এই কুটির সংসারে রথের দেবতা ছোট জগন্নাথ হয়ে এই কথাগুলো শুনতে যে আমার বেশ ভালোই লাগছিল। আরে আরে এ কথা তুই কেন বলছিস? বৌমা তো এ বাড়ির বড় বউ, তাই সব কিছু দায়িত্ব এখন তো ভাগ করে দিতে হবে। তাই আমার পবিত্র কর্তব্য এগুলো তার হাতে তুলে দেওয়া। চল জয়, তুই কি বলছিস বাবা? যত সহজে আপনি আমায় বুঝিয়ে দিলেন, ব্যাপারটা যে তত সহজ নয় সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে বাবা। তুমি তুমি সত্যি করে বলো তোমার প্রকৃত ঘটনাটা কি? তোমার বৌমা কি? না 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 জয় না, বৌমা কিছু বলেনি, কিন্তু তোর বাবা বলছিল। বাবা? বাবা আপনি? হ্যাঁ জয়, বাস্তব বড় নির্মম, বড় নিষ্ঠুর। সেই নির্মম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আজ আমি তোকে আদেশ দিচ্ছি, আজ এই মুহূর্ত থেকে তুই বৌমাকে নিয়ে এ সংসার থেকে আলাদা থাকবি। তুই পৃথক, তুই আলাদা। না বাবা না, এই আদেশ আপনি আমায় করবেন না। ওরে জয়, তুই যদি এই প্রভাত রায়ের শিক্ষায় শিক্ষিত ছেলে হয়ে থাকিস, তাহলে আজ এই মুহূর্ত থেকে তুই বৌমাকে নিয়ে আলাদা থাকবি। অন্যথায় আমি জানবো
তুই আমাদের ছেলে নস, তুই আমাদের ছেলে নস বাবা, তুই আমাদের ও বাবা, বাবা এ কি বলে এলো? আমি আমি এই সংসারে আলাদা থাকবো, তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না। না বাবা না, আমি তা পারবো না, কিছুতেই পারবো না। তুমি আমাকে একটি বার বুঝিয়ে বলো না মা। হবে না নিজয়, তোর বাবার সিদ্ধান্তের উপর কথা বলার ক্ষমতা যে আমার নেই নিজয়। এই বললে তো চলবে, এই বললে তো চলবে না মা, বলতে যে তোমাকে হবে। কেন কেন, আমি কি তোমার ছেলে নই? তোমার ছেলে রোজে আপনি তো করে আমাকে মানুষ করতে তোমাকে এতটুকু কষ্ট হয়নি মা, তোমাকে এতটুকু কষ্ট হয়নি। নিজয়, তুই বলিস না আমি তোকে আমি কিছু বলতে পারবো না। আজ মুখ্য বিধিত করে যদি তোমরা আমায় আলাদাই করে দেবে, তাহলে ছোট্টবেলায় তোমাকে মা বলে ডেকে ওঠার আগে আমাকে গোলা টিপে শেষ করে দাও ডেকে, শেষ করে দাও। আমি যে পাষাণ হয়ে গেছি রে, কন্যার পাহাড় এই বুকটাই জমা হয়ে গেছে। তোর বাবার সিদ্ধান্তের উপর কথা বলার ক্ষমতা আমার নেই, তাই আমি বলছি যে আজ আমি বড় অসহায়, আজ আমি বড় অসহায়। নিমজ্জিত হবে, ব্যর্থতা নোনা চলে হাবুডুবু খাবে, কিন্তু সফলতার মুক্ত ভাই ঝিনু ঘুরে আনতে পারবে না তুমি। আমি বুঝতে পারছি না প্রদীপ, তুমি কেন এত ভেঙে পড়ছো বলো তো? বাস্তবতা শক্ত মাটিতে পা রেখে চলতে চাই বলে, তাই আমার অনুরোধ তুমি আমার অবস্থাটা একবার চিন্তা করে দেখো। পারছি, পেরেছি, চিন্তা করে আমি দেখেছি, তাই তো এতদিন পর্যন্ত আমি এগিয়ে এসেছি প্রদীপ। যতদূর এগিয়ে এসেছো এবার তার চেয়েও বেশি দূর পিছিয়ে যাও শিখা, কারণ এই পথ বড় দুর্গম, বড় বন্ধুর। যতই দুর্গম হোক, যতই বন্ধুর হোক প্রদীপ, আমি যখন একবার আমার মনের সাথে তুমুল সংগ্রাম করে এগিয়ে এসেছি, তখন যে আমার আর ফিরে যাওয়ার কোনো পথ নেই প্রদীপ, পথ নেই। তুমি কি জানো না শিখা, আমি তোমাদেরই কারখানার একজন সামান্য শ্রমিক। তাতে কি হয়েছে? আমার তো কোনো ধনী বা চাকরিজীবী ছেলের প্রয়োজন নয়,
আমি শুধু চাই একজন মনের মতো মানুষকে। অজ্ঞানের মতো কথা বলো না শিখা, কারণ আমার 1 মাসের বেতন দিয়ে তোমার যে একজোড়া জুতোও কেনা যাবে না। বেশ বেশ, তাহলে আজ থেকে জুতো পরাই ছেড়ে দেবো। কিন্তু কিন্তু ওই দুঃখে নিমজ্জিত সংসার কারাগারে বন্দী হয়ে তুমি খাবে কি? কি খাবো? আমি খাবো এই প্রকৃতির জল, আলো, বাতাস আর তোমার বুক ভরা ভালোবাসা। তোমার লজ্জা নিবারণ করবো কি দিয়ে? তুমি হবে আবার লজ্জা নিবারকের একমাত্র অঙ্গের ভূষণ। তাহলে তোমার এই বিলাসিতার জীবন আজ থেকে চিরতরে ত্যাগ করলাম। আমি কিছুতেই বুঝতে পারছি না শিখা, তোমার ওই সুখ সমৃদ্ধি জীবনের পূর্ণতাকে ত্যাগ করে তুমি আমার মতো এক নিঃস্ব রিক্ত সর্বহারা মানুষের কাছে কি পাবে? তা তো আমি জানি না, আমি শুধু জানি কি জানো তুমি? দেখেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। দেখেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি সেই অধিকার আমার হৃদয়ে সারা জীবনের জন্য গেঁথে নিলাম। কি ব্যাপার, হঠাৎ প্রণাম করছো কেন? আজ আমার হৃদয় মন্দিরের দেবতাকে একবার সত্যি করে প্রণাম করলাম। বেশ বেশ, তাহলে তুমি এখন কলেজে যাও, আমি কারখানায় যাচ্ছি। কিন্তু শোনো, তোমাকে ছেড়ে কলেজের পড়াশোনা আমার মন বসবে তো? মিলনকে মধুর করতে বিরহের যে বড় প্রয়োজন, তাই তাই বিরহকে আস্কারা দিয়ে মাথায় উঠতে দিও না শিখা। ওই বাড়ি থেকে কলেজ সর্বত্র তোমার সুন্দরতম ছায়া ফেলার চেষ্টা করো, কেমন? আমি এখন যাই। এই শোনো শোনো শোনো, যাই বলতে নেই, বলো আসি। ঠিক আছে প্রিয়া, আসি তাহলে। তুমি বলছিলে না সুখ ঐশ্বর্যের কথা, কিন্তু প্রদীপ, তোমার পবিত্র ভালোবাসার মধ্যে যে সুখ ঐশ্বর্য আছে তাতে এই পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তাই তো আজ আমার মনে হচ্ছে আমি পাখির মতো টানা মেলে আজ। বলে না অন্য কথা। দাদা তুই কিরে বুক পড়ে মাথা নিচু করলি যে, তবে কি কিছু অন্যায় কাজ করে ফেলেছিস নাকি? না না, মানে বলছিলাম কি হলো, ঠকিয়েছিস কেন? এই মডার্ন যুগের মেয়েরা অন্যায় করে বড়দের সামনে মাথা নিচু করে না, আর ঠকিয়ে তো তারা ভুলে গেছে। দাদা, আমি তো মডার্ন মেয়ে নই, আমি তো হলাম তোর বোন। তাহলে এই বেলা 10টার সময় কলেজ না গিয়ে পার্কে কি করছিস রে? কলেজ করছে গো দাদা বাবু, দিদিমণি আজকাল ওই পার্কেই কলেজ করে।
মানেটা বুঝাবার আমি কে? আমি নামেই মিঠুন, কিন্তু কাজের সিনেমার হিরো নয়। ওই ফুটপাত থেকে কুড়িয়ে আনার চাকর মাত্র। মিঠুন, মানেটা বুঝানোর মাস্টার এই মাত্র চলে গেল। মিঠুন, আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। রেগে গেলেও কিছু করার নেই দিদিমণি, কারণ বর্তমানে টিভি, রেডিও, খবরের কাগজের দৌলতে তোমার এই পার্কে চলা সমস্ত খবরটা সকলেই জেনে গেছে। ও, তার মানে আমার পিছনে সিবিআই ছাড়া আছে, তাই না? ঠিক আছে, বাড়িতে চলো, দেখাচ্ছি মজা। এই যা দাদা, আমার খুব লেট হয়ে গেছে, আমি কলেজ যাচ্ছি। হ্যাঁ, বাই। ওরে পাগলি, তোর দাদার সাপোর্ট না থাকলে তোর সাধ্য কি যে তুই যুধিষ্ঠির দাসগুপ্তর মেয়ে হয়ে এত দূর এগিয়ে যাস? এবার এগিয়ে না গিয়ে পিছিয়ে আসতে হবে দাদা। তোর এ কথা মনে হওয়ার কারণ? কারণ ওই ম্যানেজারের দৃষ্টি পড়েছে দিদির দিকে। আর সেদিন যখন প্রদীপদার নামে আলোচনা করছিল আমি সব শুনেছি। তাহলে তুই এ কথা আমাকে আগে বলিসনি কেন? আগে বলার ফুসরত পেলাম কই? তাহলে বাবা ওই ম্যানেজারের কথাতেই বেদ বাক্য বলে মেনে নেবেন, কারণ বাবু এখন ওই ম্যানেজারের হাতের পুতুল। সে যেমন নাচাবে বাবু ঠিক তেমনি নাচবে। তাহলে ওদের কবল থেকে প্রদীপ আর শিখাকে বাঁচানোর উপায়? আপাতত আমার মাইন্ডে নেই, তবে খুঁজে দেখতে হবে। ঠিক আছে, শোন, তোকে বাড়ির কোনো কাজ করতে হবে না। তুই শুধু ওদের দুজনের উপর তীক্ষ্ণ দৃষ্টি নজর রাখবি। কোনো কারণেই যেন ওদের দুজনের গায়ে একটুকু কাটারা চোর লাগতে দেবো না দাদা বাবু। আমি আমার জীবন দিয়েও ওদেরকে ফর্মের মতো ঘিরে রাখবো। অন্যায়, পাপ আর অধর্ম আজ বাবাকে গ্রাস করে নিয়েছে। তাই ওদের কবল থেকে বাবাকে উদ্ধার করার কোনো পথ আজ আর আমার জানা নেই। তাই সর্বশেষ পন্থা অবলম্বন করতে হলে আমায় ভুলে যেতে হবে সেই মহামানবের বাণী। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ, গরিব প্রতিভা কন্যা, অন্তে সর্ব দেবতা। তাহলে কি করে তা সম্ভব? ওগো বর্তমান সমাজের শিক্ষিত বিজ্ঞ মানুষ, আপনারাই বলুন, পিতার অন্যায়ের মূলচ্ছেদ করতে পুত্র হিসাবে আমার করণীয় কি? আমার করণীয় কি? আজকে সমাজ সংসার আমি অপরাধী। এই সার্থা নেছি কুটিল মেয়ে মানুষের পাল্লায় পড়লে অন্যায়, অধর্ম, অপরাধ বোধ এগুলো তো সঙ্গী করতেই হবে। আর এই দেখুন, এদের সঙ্গী করে আজ আমি আত্মসুখের জন্য বাজার করতে যাচ্ছি। মনে হচ্ছে ব্যাগ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই পাষাণ ভগবানকে আমি জিজ্ঞাসা করি, হে ঈশ্বর, এই নারী জাতটাকে তুমি কোন উপাদানে তৈরি করেছিলে? সঠিক উপাদানই তৈরি করেছে বর্দা, কারণ ঈশ্বর যা করেন তা সবই মানুষের মঙ্গলের জন্য। মিথ্যা, মিথ্যা, মিথ্যা! তোমার ধারণা সম্পূর্ণ ভুল পবিত্র। না না, মিথ্যা নয় বর্দা, কারণ নারী তো শুধুমাত্র বৌদি একা নয়, ওই মাও তো নারী। তাহলে তাকেও কি ঈশ্বর? না পবিত্র না, মায়ের উপমা যে শুধুই মা। তাহলে এ কথা তো ভুল নয় বর্দা, যে নারী হলো মহিষী। ভুল আমাদের, আমরাই তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারি না। তাহলে এটাই কি আমি বুঝবো যে আমার অক্ষমতার জন্যই আজ এই সংসারটা শ্মশান হয়ে গেল? না বর্দা না, সংসার কখন কার জন্য ভাঙে তা কেউ বলতে পারে না। এক অদৃশ্য লোভ আর স্বার্থপরতার কালো হাত প্রতিটি সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, সামান্য আত্মসুখ কেড়ে দিচ্ছে এই সমাজ সংসারে শান্তির বাতাবরণ। এই পৃথক সংসারের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না পবিত্র। কিন্তু ভবিতব্যকে তো মেনে নিতেই হবে বর্দা, কারণ এই সবই ঈশ্বরের এক অদৃশ্য হাতের খেলা। আর তাই যদি না হতো তাহলে একজন গণ্য মান্য শিক্ষকের এই সমাজ সংসারে এমন করুণ অবস্থা কেন হতো? জানি না মাস্টার মশাইয়ের মতন মানুষের এই সমাজ সংসারে শেষ ঠিকানা কোথায় বর্দা? শেষ ঠিকানা কোথায়? সেই শেষ ঠিকানা জানার আগে আমার জন্য মৃত্যু হয় ঠাকুর, আমার জন্য মৃত্যু হয়। সে বাবা মা আমাদের মানুষ করতে তাদের সর্বস্ব দান করলো, আর তাদের পায়ে একটিবার হাত রাখার অধিকার আমার নেই। এইভাবে বেঁচে থাকাচ্ছে মৃত্যু অনেক ভালো, মৃত্যু অনেক ভালো। কে বাবা, কে মরিতে চাও?
মরবে কেন? শোনোনি কবির বাণী, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কে আপনি? এই সকালবেলায় মদ খেয়েছেন কেন? মদ খাওয়ার আবার সকাল বিকাল আছে নাকি ব্রাদার? हुइस्की में बसे है विष्णु, हुइस्की में बसे है विष्णु, राम में बसी है राम। हुइस्की में बसी है विष्णु, राम में बसी है राम, बियर में बसी है ब्रह्मा, देसी में हनुमान। अरे किस किस को मैं त्यागूं? इन सब में तो है भगवान। जा साला, শায়রি বলতে বলতে তো নিজের ডায়লগটাই ভুলে ফেললাম। আচ্ছা দর্শক মন্ডলী, আপনারা কি বলতে পারবেন আমার এই পরের ডায়লগটা কি ছিল? সরি, আপনারা কি করে বলবেন? এটা বলতে পারবে ফর্মটা এর পরের ডায়লগ যেন কি ছিল আমার? আরে আমি সালা ভুলে গিয়েছিলাম। আমি সালা মাল্টি মিলিয়নার বীরেশ্বর মিত্র ছেলে অর্পণ মিত্র। আমি বীরেশ্বর মিত্র ছেলে? তার মানে তুমি ডোনার দাদা? Yes, she is my sister, but now she is Sudip Roy's wife. But who are you? আমি সুদীপ রায়ের বর্দা, জয়দীপ রায়। সরি, সকাল সকাল একটু ভুল করে ফেলেছি বড়দা, আপনি আমায় মাফ করে দিন। আরে তুষারার জিন্দগিটাই তো ভুলে ভরা আছে অর্পণ। তুষারা ভালো কাজ করতে কি করবে? অপমান করবেন না কাকা বাবু। আপনি बहुत शर्म की बात है बाबूजी। वो साला हमारा कारबारे पार्टनर আছে। সম্মানে আঘাত দিয়ে কথা বলবেন না কাকা বাবু, কারণ উনি ভগ্নিপতির বড় দাদা। नमस्ते নমস্তে। डोंट माइंड। আপনাদের পুঁথিপর সব খোঁজখবরই আছে তো? সিংজি, এই সংসার রণাঙ্গনে সবাই সুখে থাকবে সেদিন, যেদিন এই সংসার থেকে স্বার্থ, লোভ আর হিংসা বিলুপ্ত হবে। কিন্তু সাত মন তেলও পুড়বে না, আর রাধাও নাচবে না। চলি সিংজি, চলি। নমস্কার। আপনি আমার আত্মীয়র কাছে আমায় মাতাল বললেন কাকা বাবু। আরে তুষারা সকাল সকাল দারু পিয়ে বসে আছিস, আরে তোকে মাতাল বলবে না, ভদ্র বলবে। জয় শ্রীরাম। ওসব বাতিল কাকা বাবু, কাজের কথা বলুন। काम, अरे काम तो बहुत আছে बेटा। अरे वही काम के लिए আমি তোকে আমার কারবারের পার্টনার বানিয়েছিলাম। তুই আছিস ইয়াং ব্লাড, লেকিন বেটা তুই ওই কাজের না আছিস। বেশ, বলুন কি কাজ? আপনার যে কোনো কাজ আমি লড়িয়ে করব। তুই পারবি বেটা, পারবি? ওই 1982 সাল কি মাঘী পূর্ণিমার সহি হিসাব মেটাতে পারবো, নিশ্চয়ই পারবো। বলুন 1982 সাল কি মাঘী পূর্ণিমা का दिन কি হয়েছিল? বলবে, তোকে সব বলবে বেটা। তব আগাহি তোকে একটা ছোটা কাম করে দিতে হবে। বলুন, বলুন কি কাজ? আগামী সোমবার তুই যাবি যুধিষ্ঠির বাবু কি অফিস पर, আর ও শালা हमारा 6 লাখ রুপিয়ার গড়বড় করে দিয়েছে। আরে আনি হাও তোকে ওই রুপিয়া আদায় করে দিতে হবে। ও টাকার জন্য চিন্তা করবেন না কাকা বাবু, আপনি ধরে নিন ও টাকা আপনার ক্যাশ বাক্সে জমা হয়ে গেছে। আপনি বরং বলুন 1982 साल की माघी पूर्णिमा का दिन
ঠিক সময় के लिए তোকে সব কথা বলবে বেটা। এই শার্দুল সিং कोई शांति का दूत ना है बेटा। तू कान खड़ा कर ले, सुन ले बेटा। वही दिन मैं जरूर चाहूंगा उनका